আমরা এখন একটু শুনতে চাই জনাব নিঘাত মুমতাজ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, হেড অফ সাস্টেনেবল ফাইন্যান্স, এনসিসি ব্যাংক। আপা, আপনার কাছ থেকে। আপা নিশ্চয়ই আমাদেরকে বলবেন, কামাল ভাই বেশ কিছু চ্যালেঞ্জের কথা বলেছেন, আমাদেরকে একটু পথ দেখাবেন কি করে আমরা সেগুলোর সমাধানের দিকেও যেতে পারি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। অলরেডি অনেক সুন্দর সুন্দর বিষয় আলোচনা হয়েছে, অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্টস বলে দেওয়া হয়েছে। আমার আলোচনার মধ্যে এমন কিছু পয়েন্টস আসতে পারে যেগুলো আগেই বলা হয়েছে। প্রথমত, আমরা আজকে যে আলোচনায় বসেছি রিনিউয়েবল এনার্জি, আমরা 2030-এর মধ্যে একটা টার্গেট সেট করা হয়েছে এবং 2040-এর মধ্যে একটা টার্গেট সেট করা হয়েছে। সিটিং ইন 2025 আমরা কিন্তু দেখছি 2030-এ যে টার্গেট সেট করা হয়েছে তার থেকে আমরা অনেক পেছনে আছি। তার মানে কি, আমাদের নর্মাল যেই পেস ছিল তার থেকে বহুগুণে বেশি পেসে আগাতে হবে। তো এখন বিষয় হচ্ছে, রিনিউয়েবল এনার্জি কাদের ক্ষেত্রে প্রযোজ্য? এটা কি শুধুমাত্র কর্পোরেট বডির জন্য নাকি অন্য কোনো সেক্টরের জন্য? আমরা যদি বলি হোলিস্টিক্যালি, এটা সর্বক্ষেত্রেই প্রযোজ্য। হাউসহোল্ড থেকে শুরু করে, এগ্রিকালচার সেক্টর থেকে শুরু করে, কর্পোরেট বডিজ তো অবশ্যই, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমাদের রিনিউয়েবল এনার্জিতে কন্ট্রিবিউট করার সুযোগ আছে। এখানে এনার্জি ট্রানজিশন, এনার্জি এফিসিয়েন্সি দুটো বিষয় কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা যদি হাউসহোল্ডের দিকে তাকাই, আজকে বলা হচ্ছে যে সোলার হোম সিস্টেমে হয়তো যারা বড়োয়ার তারা হয়তো বিভিন্ন ব্যাংক থেকে লোন পাচ্ছেন না। বিষয়টা আসলে সেরকম না। আমরা যদি বলি, বাংলাদেশ ব্যাংক যেই পলিসি গাইডলাইন সেট করে দিয়েছে, যেখানে 20টা রিনিউয়েবল প্রোডাক্ট আইডেন্টিফাই করা আছে এবং খুব সুন্দরভাবে আইডেন্টিফাই করা হয়েছে। এই 20টা প্রোডাক্টের মধ্যে 14টা প্রোডাক্টই হচ্ছে সোলার নিয়ে। আপনারা নিশ্চয়ই দেখেছেন এই সোলার প্রোডাক্টসগুলোর মধ্যে কি কি আছে। আমরা যদি দেখি, সোলার ইরিগেশন পাম্প আছে, নেট মিটারিং সোলার রুফটপ আছে, পিকো মিনি সোলার গ্রিড আছে, সবকিছু এর মধ্যে আছে। এর পাশাপাশি আছে সোলার হোম সিস্টেম। তার মানে কি, কোনো ক্ষেত্রকে এখানে বাদ দেওয়া হয়নি। এখন বিষয় আসছে, আমার আগে যারা রিনিউয়েবল এনার্জির এক্সপার্টস আছেন ওনারা বলে গিয়েছেন আমাদের প্রতি বছর যে টার্গেট সেট করা হয়েছে সেখানে যেতে হলে একটা বড় অ্যামাউন্ট দরকার, যেখানে একটা এস্টিমেশন করা হয়েছে অ্যারাউন্ড $1 বিলিয়ন ইউএসডি ইন এভরি ইয়ার। এখন বিষয় হচ্ছে, আমরা বলছি এই প্রজেক্টগুলো বিশেষ করে কর্পোরেট ক্ষেত্রে যেখানে আমরা ফাইন্যান্স করব, এই প্রজেক্টগুলো লং টার্মে হবে, ছোট টার্মে না। তার মানে কি, তাদের একটা সেন্সিটিভিটি থাকছে কস্টিং এর প্রতি, খুবই স্বাভাবিক। তারা চাবেন রিডিউসড রেটে ফাইন্যান্সিং। এখন কমার্শিয়াল ব্যাংকগুলো কি অফার করছে? তাদের নিজস্ব কস্ট অফ ফান্ড কভার করে, একটা অপারেশনাল বেনিফিট কভার করে একটা কস্ট অফার করছে। তার মানে কি, আমরা যদি রিডিউসড রেট ফাইন্যান্সিং এর স্কোপ খুঁজতে চাই, প্রথম স্কোপ কি দেশের ভেতরে? বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্স। সো এখন বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্স ফান্ড কতটুকু? 7,000 কোটি টাকা। এর মধ্যে 3200 কোটি টাকা অলরেডি ইউটিলাইজড, রিমেনিং কতটুকু? 3800 কোটি টাকা। কিন্তু রিকোয়ারমেন্ট কতটুকু? বলা হয়েছে $1 বিলিয়ন। তার মানে আমরা দেখতে পাচ্ছি রিডিউসড রেটে বাংলাদেশের ভেতরে যে ফান্ডিং অ্যাভেলেবল, এটা স্বয়ংসম্পূর্ণ না। তার মানে কি, আমাদের বিদেশ থেকে ফান্ডিং নিতে হবে অথবা অন্য কোনো স্কোপ খুঁজে বের করতে হবে এ ধরনের লং টার্ম প্রজেক্ট ফিন্যান্সিং এর জন্য। কি করা যেতে পারে? এর মধ্যে একটা প্রোডাক্ট আপনারা যদি দেখেন, গ্রিন কোল্ড স্টোরেজ অথবা সোলার কোল্ড স্টোরেজ, এটা কিন্তু অ্যাডাপ্টেশন ফিন্যান্সের অন্তর্ভুক্ত। তা আমরা কিন্তু অ্যাডাপ্টেশন ফিন্যান্সেও বাইরে থেকে অপ্ট আউট করতে পারি, এটারও কিন্তু একটা সুযোগ আছে। হয়তো লং টার্ম প্রসিজার, কিন্তু আমাদের আগাতে হবে। তার মানে কি, আমাদের এখন কমার্শিয়াল রেটে যদি আমরা বড় বড় প্রজেক্ট নামাতে চাই, ইট মে নট বি ফিজিবল অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম। সো আমাদের এখন রিডিউসড রেট ফাইন্যান্সিং এর সুযোগ খুঁজতে হবে। বোথ ইট ইজ অ্যাপ্লিকেবল ফর দ্য অন্টারপ্রেনার্স অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য ব্যাংকস অলসো। আমরা ইনেবলার্স হিসেবে কাজ করতে পারি এবং চাই। গ্রিন ফাইন্যান্সের ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই একটা সুন্দর সুসংবাদ এখানে পেয়েছেন। 2022-এর Q4-এ ব্যাংকগুলো সম্মিলিতভাবে গ্রিন ফাইন্যান্স যে পরিমাণ করত, আজকে 2025-এর ফার্স্ট কোয়ার্টারে তার থেকে দ্বিগুণ পরিমাণ গ্রিন ফাইন্যান্স করছে। তার মানে কি, ব্যাংকের কমিটমেন্ট আছে। এখন বিষয় হচ্ছে, ব্যাংক কিন্তু কাজ করছে 94টা গ্রিন ফাইন্যান্স প্রোডাক্ট নিয়ে। তার মধ্যে সোলার কিন্তু বা রিনিউয়েবল এনার্জি একটা অংশ। ব্যাংকগুলো চেষ্টা করছে যেই প্রোডাক্টগুলো তাদের ইজিলি অ্যাভেলেবল সেখানে ফাইন্যান্স করতে বা রিফাইন্যান্স নিয়ে আসতে। এই প্রোডাক্টগুলো কি? বেসিক্যালি মেশিনারি ফাইন্যান্স, রিনিউ এনার্জি এফিশিয়েন্ট মেশিনারিজ আছে, গ্রিন বিল্ডিং সার্টিফাইড যেগুলো সেগুলো আছে। সো এখানে 94টা প্রোডাক্টের মধ্যে রিনিউয়েবল এনার্জি একটা অংশ, এটা মনে রাখতে হবে। এই যে 7,000 কোটি টাকা, এটা শুধুমাত্র রিনিউয়েবল এনার্জির জন্য না,
এটা 70টা গ্রিন প্রোডাক্টসের জন্য, এবং এটা যেমনটা নিচ্ছেন একজন এসএমই উদ্যোক্তা, তেমনটি এটা নিচ্ছেন একজন কর্পোরেট উদ্যোক্তা। তা আমরা যখনই এই রিনিউয়েবল এনার্জির আলোচনায় বসছি, তখন যেটা প্রয়োজন আমাদের বিশেষভাবে এটার জন্য একটা রিফাইন্যান্স স্কিম যদি দেশের ভেতরে পসিবল, এটা কিন্তু একটা সুযোগ তৈরি করতে হবে, একটা বড় অ্যামাউন্টে তৈরি করতে হবে। এবং গ্রিন ক্লাইমেট ফান্ড যেটা আছে সেখানে আমরা কিভাবে নিতে পারি, সফট লোনসের সুবিধা আছে কিনা, ডিএফআইস যারা কাজ করছেন, খুব ভালো হতো আজকে যদি ডিসকাশন সেশনে আমরা ডিএফআইস কাউকে পেতাম, তাদের একটা আইডিয়া আমরা নিতে পারতাম যে তারা দেশে রিনিউয়েবল এনার্জি নিয়ে তাদের চিন্তা ভাবনাটা কি, তারা কতটুকু সচেষ্ট, আগামীতে কিভাবে সাপোর্ট করতে পারবেন। এর পাশাপাশি একটা বিষয় বলতে চাই, আমরা কিন্তু নেট মিটারিং সোলার রুফটপে কম বেশ সব ব্যাংক কিন্তু ফাইন্যান্স করছে, এবং কেউ কেউ রিফাইন্যান্সও নিচ্ছে। বাট রিসেন্টলি আমরা যেটা দেখছি, ক্যাপেক্স মডেলের থেকে বেশি পপুলার হচ্ছে ওপেক্স মডেল। ওপেক্স মডেলের একটা যদি পার্টির কথা বলি, তারা হচ্ছে সার্ভিস প্রোভাইডার। ধরেন যে কোনো একটা বড় ফ্যাক্টরি, আজকে ফ্যাক্টরি একটা এগ্রিমেন্ট সাইন করলো একজন সার্ভিস প্রোভাইডারের সাথে, যে ঠিক আছে তুমি আমার ছাদের উপরে সোলার রুফটপ বসিয়ে দাও, তুমি মাসে মাসে পেমেন্ট নিয়ে যাবা রেন্ট আকারে, আমি তোমাকে পেমেন্ট করব। কিন্তু এই মোডালিটির উপরে কি রিফাইন্যান্সিং এর কোনো সুযোগ আছে? এখন পর্যন্ত নেই। তার মানে কি, আমরা ক্যাপেক্স মডেলের উপরে রিফাইন্যান্স পাচ্ছি, ওপেক্স মডেলে পাচ্ছি না। বাট গ্র্যাজুয়ালি মার্কেট শিফট দেখছি আমরা ওপেক্স মডেলের দিকে। তার মানে কি, যারা ওপেক্স মডেল নামাতে চাচ্ছেন তারা কোথাও না কোথাও একটা অসম্পূর্ণ বা ইনসাফিসিয়েন্ট ফান্ড পাচ্ছেন। তারা দেখছেন আমি রিফাইন্যান্স পাবো না, আলটিমেটলি আমি যদি প্রজেক্টটা নামাই, কস্টিং একটা বড় ইম্প্যাক্ট আছে। অলরেডি ইটকলের নস্টম ভাই বলে গিয়েছেন যে যদি উনি গ্রিড থেকে নেন হয়তো 10 টাকা পেমেন্ট করতে হচ্ছে, কিন্তু রিনিউয়েবল এনার্জিতে 5 টাকা পেমেন্ট করতে হচ্ছে। বাট যখন মোডালিটিতে উনি অ্যাসেসমেন্ট করছেন তখন হয়তো পিছিয়ে যাচ্ছেন, দেখছেন যে কস্টিংটা অনেক বেশি পড়ে যাচ্ছে। সো এটাও হচ্ছে। এর পাশাপাশি আরেকটা বিষয় আমি বলতে চাই, কর্পোরেট হাউস কিন্তু খুবই সেন্সিটিভ, প্রাইস সেন্সিটিভ। এটা তাদেরকে বোঝাতে হবে না যে তাদের বেনিফিট কোথায়, তারা নিজেরাই বুঝেন। ফার্স্ট অফ অল তারা দেখবেন কস্ট কোথায় রিডিউস হচ্ছে, দ্বিতীয়ত রেভিনিউ কোথায় বাড়ছে, এই দুটা ওনারা খুব ভালোভাবে বুঝেন। আমরা কিন্তু ইনক্রিজিংলি দেখছি সারা বিশ্বে যতগুলো গ্রিন সার্টিফাইড বিল্ডিং আছে তার থেকে বড় একটা অংশ কিন্তু বাংলাদেশে। তার নিশ্চয়ই কোনো কারণ আছে, তারা নিজেদের কারণেই কিন্তু এই গ্রিন কনভার্সনের দিকে গিয়েছেন। সিমিলারলি এই ট্রানজিশনটাও আসবে এবং তারা নিজেরাই অ্যাওয়্যার হবেন। এটার বড় কারণ এবং বড় সুযোগ কিভাবে, যখনই রিনিউয়েবল এনার্জি সার্টিফিকেট এটাকে আমরা পপুলারাইজ করতে পারবো, তখন কিন্তু কর্পোরেট বডি যখন দেখবে যে এটার এগেনস্টে এই খরচ কমছে, পাশাপাশি আমি কিন্তু এটার এগেনস্টে রেভিনিউ জেনারেট করতে পারছি, তারাই কিন্তু উদ্বুদ্ধ হবেন এই রিনিউয়েবল এনার্জির দিকে আরেকটু এগিয়ে যেতে। তারা তখন কস্টের বেশি চিন্তা করবেন, রেভিনিউ একটা পার্ট হিসেবে কাজ করবে তাদের মাথায়, যে ঠিক আছে আমি যখন কস্টটা কমাচ্ছি একটা ইনভেস্টমেন্ট করে, এই সার্টিফিকেটটা পাচ্ছি যেটা ইন্টারন্যাশনাল মার্কেটে ট্রেডেবল, যেটার এগেনস্টে আমি প্রমোশন তো পাচ্ছি, পাশাপাশি আমি রেভিনিউ জেনারেট করতে পারছি। তো এই জিনিসগুলো আমাদের ভালোভাবে দেখতে হবে। বেশ কয়েকজন বলে গিয়েছেন যে আমাদের কোঅর্ডিনেশনের অভাব আছে, এটা কিন্তু কম বেশ সবাই জানেন এবং আমরা বুঝতে পারছি যে যতগুলো অথরিটি আছেন যারা রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছেন, পলিসি মেকার থেকে শুরু করে কর্পোরেট বডি, ব্যাংকার্স, সার্ভিস প্রোভাইডার্স, যারা গ্রিডের সাথে যুক্ত, বিভিন্ন পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটিস, তারা যে আছেন সবাই কিন্তু এটার অংশ হিসেবে কাজ করছেন। তো আমাদের এখন যেটা করতে হবে, একটা কোহেসিভ অ্যাপ্রোচে যেতে হবে, যে আমরা যে 2030-এ যে টার্গেট কিভাবে অ্যাচিভ করতে পারবো, ছোট ছোট ডাইসেক্ট করে আমাদের ছোট ছোট প্ল্যান প্রিপেয়ার করতে হবে, হয়তো সেক্টর ওয়াইজ। এগ্রিকালচারের জন্য একটা ছোট প্ল্যান করা যেতে পারে, কর্পোরেট বডিজের জন্য একটা প্ল্যান করা যেতে পারে, সিমিলারলি প্ল্যান করা যেতে পারে হাউস হোল্ডের জন্য। এখন একটা বিষয় বলি, দেখেন হাউস হোল্ড কোন সময়, যখন আমরা মাসের শেষে হাতে বিল পাই, যদি খুব ভালো হতো আমরা দেখতে পারতাম যে আমার বাসার ছাদের উপরে যেই সোলার পাওয়ারটা আমি বসিয়েছি, সোলার প্যানেলটা বসিয়েছি, তার কারণে আমার কিন্তু বিলটা কিছুটা কম আসছে। এই অ্যাডজাস্টমেন্ট যদি আমরা ইন্ডিভিজুয়ালরা প্রত্যেকে দেখতে পারতাম, তাহলে কিন্তু আমরা নিজেরাই যত্ন নিতাম, আর আমাদের খরচ কমানো কতটুকু কমেছে আমরা কিন্তু অ্যাসেস করতে পারতাম। উই পিপল আর ভেরি মাচ সেন্সিটিভ টুয়ার্ডস কস্ট। আমরা এটা রিফ্লেকশন যখন এই নাম্বারস আমাদের বিলে প্রতি মাসে হাতে পাবো, কেউ দেখছে 0, কেউ দেখছে 1000, কেউ দেখছে 5000, কারটা কতটুকু হলো। আমরা হয়তো বিভিন্ন প্রয়োজনে সোলার প্যানেল বসাই, পরে ওটা অপারেশনাল থাকে না, গুরুত্বও দেই না, কিন্তু এটার ইম্প্যাক্টটা যদি দেখতে পারতাম, আমি শিওর এই জায়গায় বড় একটা ইম্প্যাক্ট আসতো। হাউস হোল্ডের কথা কেন বলছি, হয়তো ইন্ডিভিজুয়াল ইউনিট হিসেবে তাদের কন্ট্রিবিউশন খুব সামান্য, কিন্তু আমরা যখনই যুক্তভাবে সম্মিলিতভাবে তাদের অবদান দেখব, ইট মে টার্ন আউট টু বি আ বিগ নাম্বার, উই ডোন্ট নো। সো এই জায়গায় হয়তো কাজ করার সুযোগ আছে।
সিমিলারলি একটা বিষয় অলরেডি গৌরাঙ্গদা মেনশন করেছেন যে আমরা এখন রিফাইন্যান্স পাচ্ছি, কিন্তু ছোট ছোট কিছু প্রজেক্টে অথবা টেস্ট বেসিসে কিছু প্রজেক্টে যদি প্রি ফাইন্যান্সের ব্যবস্থা করা হয় তাহলেও কিন্তু একটা বড় সুযোগ আছে। আমি আগেই বলেছি, বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্স ফান্ড 7,000 কোটি টাকার মধ্যে থেকে অ্যাভেলেবল রিফাইন্যান্স ফান্ড 3800 কোটি টাকা। সো এখানে প্রি ফাইন্যান্সের সুযোগ ক্রিয়েট করার জন্য কিন্তু আরো অ্যাডিশনাল ফান্ড আমাদের প্রয়োজন পড়বে, বিশেষ করে বড় বড় প্রজেক্ট রোল আউট করার জন্য। ঠিক আছে, সফট লোনের সুযোগ আছে এখানে। আমাদের আরো যেটা প্রয়োজন, বিদেশে কিন্তু অনেক ধরনের বিজনেস মডেল, সাকসেসফুল বিজনেস মডেল ক্রিয়েটেড হয়েছে এর মধ্যেই রিনিউয়েবল এনার্জি নিয়ে। আমরা কিন্তু তাদের কাছ থেকে অনেক এক্সপিরিয়েন্স নিতে পারি। এই এক্সপিরিয়েন্সটি আমরা পরবর্তীতে দেশে কিন্তু অনেক কিছু রোল আউট করার সুযোগ আছে, যেটা আমরা ইনশাআল্লাহ দেখব। সো মোটামুটি এটাই। এবং এর পাশাপাশি শুধু সোলারে কনসেন্ট্রেটেড না করে আমাদের আদারওয়াইজ রিনিউয়েবল এনার্জি যা জায়গাগুলো আছে, উইন্ড পাওয়ার আছে, সেটাও কিন্তু এক্সপ্লোর করা যেতে পারে। এক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্ট শুরু হয়েছে বা বিভিন্ন বডিজ সামনে এসেছেন, বাট আরেকটু স্টাডি করার প্রয়োজন আছে এখান থেকে আমরা কি ধরনের বেনিফিট পাচ্ছি, পরবর্তীতে কি কি করা যেতে পারে। সভারেন গ্যারান্টির কথা এসেছে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখনই বড় প্রজেক্টের কথা চিন্তা করি, আমরা কিন্তু চিন্তা করি রিস্ক কতটুকু, আমাদের এক্সপিরিয়েন্স কতটুকু। ব্যাংকগুলোর ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অবশ্যই করতে হবে, কিন্তু এর পাশাপাশি একটা গভর্নমেন্ট সাপোর্টও দরকার। কিন্তু আমরা যখন বড় প্রজেক্ট নামাচ্ছি, হয়তো একটা রিডিউসড রেটে কোনো ফাইন্যান্সিং পাওয়া, অথবা এর পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট যদি আমরা গভর্নমেন্ট থেকে পেতে পারি, দ্যাট এনটিটি ক্যান গেট ইট। তো এটা কিন্তু একটা কম্বাইন্ড অ্যাপ্রোচে যাওয়া পসিবল, যেখানে বড় প্রজেক্ট নামতে পারে। এই ছিল আমার তরফ থেকে মোটামুটি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপা, আমার মনে হয় একদমই ইন টাইম শেষ করেছেন। উনি বেশ কিছু আইডিয়ার কথা বলেছেন এবং যেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। এটি আমাদের সকলের জন্য আমার ধারণা কাজে লাগবে। আমাদের ক্যাম্পেইনারের জায়গা থেকেও উনি কিছু কথা বলেছেন যে আমরা আসলে নেট মিটারিংকে জনপ্রিয় করতে চাচ্ছি। আমরা বলছি যে প্রত্যেকটি বিল্ডিং কোড অনুযায়ী প্রত্যেকটি দালানের উপরে একটি সোলার প্যানেল বসানোর কথা হচ্ছে, কিন্তু আমি দিন শেষে আসলে যদি আমি বুঝতে পারতাম যে আমার কনজামশন ভার্সেস সেভিংস এটা আসলে কি, সুতরাং এটা আমাদের ক্যাম্পেইনার ইয়াং পিপল যারা আছেন তাদের ক্ষেত্রেও একটা হতে পারে যে আমরা কোথাও এরকম একটা ক্যালকুলেটর করে দেখতে পারি কিনা।